আমার বাবা পেশায় একজন ভিক্ষুক। শুনতে আপনাদের কাছে অবাক লাগলেও এটাই বাস্তব। কারণ হচ্ছে ছোটবেলা থেকেই আমার বাবা ভিক্ষার টাকা দিয়ে আমাদেরকে লালন পালন করেছে। তবে এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। কারণ হচ্ছে বাবা অনেক কষ্ট করে এই টাকাগুলো জোগাড় করেছেন। যদিও সবাই আমাদেরকে ছোটবেলা থেকেই খেপায় ভিক্ষুকের ছেলে বলে। এটা নিয়ে ছোটবেলায় খারাপ লাগলেও এখন বড় হওয়ার পরে আমার নিজের কাছে তেমন খারাপ লাগে না। আমি আসাদ। আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারের ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি। আমার বাবা আমাকে অনেক পড়ালেখা করাতে চান এবং পড়ালেখা করিয়ে বেশ বড় একজন মানুষ বানাতে চান। আমি সেরকমই হয়ে উঠছি আমার বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে। কিন্তু আমার সাথে মাঝখানে এরকম একটা ঘটনা ঘটবে এবং আমার জীবন পুরোপুরিভাবে বদলে যাবে, সেটা আমি ভাবতেই পারিনি। ভিক্ষুকের ছেলে বলে আপনারাও হয়তো আমাকে একটু খারাপ নজরে দেখতে পারেন। এমনকি স্কুল কলেজে যেখানে আমি বড় হয়েছি কিনা সেখানেই আমাকে নানানভাবে বন্ধুবান্ধবের কাছে ভিক্ষুকের ছেলে এবং এরকমভাবে গালি শুনতে হয়েছে। আমার বাবার একটা হাত নেই এবং একটা পা নেই। এই অবস্থায় তিনি তার কাজ করে খেতে পারবেন না। তেনাকে অবশ্য ছোটবেলা থেকেই গরিবই দেখতে হয়েছে, যার কারণে যে একটা ব্যবসা করে খাবে সেরকম পরিস্থিতিও তার নেই। আমার বাবা যখন ইয়াং ছিল তখন একটা দুর্ঘটনায় তার হাত এবং পা দুটোই একদম কেটে পড়ে যায় এবং তারপর থেকেই আমার বাবা এরকম ভিক্ষাবৃত্তির পেশা কেন বেছে নিয়েছিলেন তাকে আমি জিজ্ঞেস করিনি। সুযোগ হলে কোনোদিন জিজ্ঞেস করব। তবে তিনি তার টাকা দিয়ে আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। আমার সঙ্গে যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল আমার বন্ধু রাসিফের বাড়িতে একটা পার্টি ছিল। আমি ভিক্ষুকের ছেলে হলেও আমি মিশতাম বেশ বড়লোক ঘরের ছেলেপেলের সঙ্গে। রাসিফ ছিল এলাকার এক প্রভাবশালী লোকের ছেলে এবং আমাদের গ্রামের একদম শেষ মাথার দিকেই রাসিফদের বাড়ি ছিল। রাসিফের বাবা বেশ প্রভাবশালী, একবার চেয়ারম্যানও ছিল। রাসিফদের বাড়িটা 3 তলা এবং ওই 3 তলার ছাদেই ওইদিনকে পার্টি ছিল। রাসিফদের বাড়িটা একদম একটা ভিটার পাশে। ওই পুরো ভিটাটাই রাসিফদের এবং পুরো জঙ্গলের অনেকটা অংশই ওই ছাদ থেকে দেখা যায়। তো রাসিফ আমাদেরকে সেদিনকে দাওয়াত করেছিল, বলেছিল যে বন্ধু আজকে আমরা সবাই মিলে ছাদে পার্টি করব। আমি বলেছিলাম আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু রাসিফ আবার আমাকে খুব ভালো বোঝে এবং আমার সাথে ও ওরকম খারাপ আচরণ করে না যেমনটা অন্যান্য বন্ধুরা আমার সঙ্গে সারা জীবন করে এসেছে। রাসিফ আমার বিষয়টা বোঝে। ও বলল কি যে আরে বেটা, তোর কাছে কি আমি টাকা চাইছি নাকি? তোর টাকা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমরা সবাই ভার্সিটির ফ্রেন্ডরা মিলে আমাদের ছাদের উপর এরকম পার্টি করলে কেমন হয়? সবাই আসবে, মঈন, এনামুল, পায়েল, তারপর মামুন, ওরা সবাই আসবে। তুইও চলে আসিস, ঠিক আছে? আর তুই একটু পরে আসিস, কারণ হচ্ছে গিয়ে যদি আগে আসিস তাহলে ওরা তোকে দিয়ে কাজ করাবে, বুঝতে পারছিস? আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে। তো ওই দিন রাতে হচ্ছে আমার রাসিফদের বাসায় যাবার কথা ছিল পার্টিতে। সাধারণত এরকম পার্টি আমি অ্যাটেন্ড করি না, ওই যে নানান মানুষ নানান কিছু বলে আমাকে খেপায়। আমার বেশ ভালো জামা কাপড়ও ছিল না যে জামা কাপড় পরে আমি ওই পিকনিক বা পার্টিতে অংশগ্রহণ করব। রাসিফের কাছ থেকেই একটা শার্ট এবং প্যান্ট ধার করেছিলাম এবং সেরকম করেই আমি ওই রাতে গোসল টোসল করে ওই প্যান্ট এবং জামা কাপড় পরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। বললাম রাসিফদের বাড়িটা আমাদের গ্রামের একদম শেষ মাথার দিকে ছিল, আর যেহেতু প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, যার কারণে আমি সাইকেল নিয়ে গেলাম এবং যেহেতু অনেক রাতে ফিরতে হবে সেহেতু সাইকেলটা নিয়ে গেলে ভালো হয়। আমি সাইকেল নিয়ে চলে গেলাম। অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেলাম আমাদের গ্রামটা শেষ হয়ে যায় এবং গ্রামটা শেষ হয়ে একটা বিরান রাস্তা পড়ে এবং সেই বিরান রাস্তা মনে হচ্ছে 2 পাশে শুধুমাত্র জঙ্গল এবং ফসলের ক্ষেত এবং সেটা পার হয়ে খানিকটা দূরে আবার লোকালয় শুরু হয়েছে। মাঝখানে প্রায় আধা কিলোমিটার রাস্তা, 2 ধারে কোনো কিছুই নেই। এই জায়গাটা আমার বরাবরই ভয় লাগে, তবে সাইকেল আছে বলে খুব দ্রুত ট্রেনে যাচ্ছি, তেমন ভয় লাগছে না। রাতটা ছিল অমাবস্যার রাত। খানিকটা দূরে যেতেই কেন যেন মনে হচ্ছিল যে আমার সাইকেলের পেছনে কেউ দৌড়াচ্ছে। আমি পেছন দিকে ফিরে তাকালাম। সাধারণত এরকম কায়দায় পেছন দিকে ফিরে তাকানো উচিত না, যদিও কেউ পেছনে থেকে থাকে তাও না। তবুও আমি পেছন দিকে তাকালাম, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। আমি যখন সেখানে সাইকেলটা নিয়ে দাঁড়িয়েছিলাম কেমন যেন চারিদিকে সুঘ্রাণে ভরে গিয়েছিল। আমি আবার যাওয়ার সময় একটু গুনগুন করতে করতে যাচ্ছিলাম। অদ্ভুতভাবে চারিদিকে একটা সুগন্ধি দিয়ে ভরে গেল। সে কি সুগন্ধি ছিল আমি বলতে পারবো না, তবে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোনো ফুলের সুঘ্রাণ। আমি সেই ফুলের সুঘ্রাণটা নিতে গিয়ে একদম মাতম হয়ে যাচ্ছিলাম। তারপর খানিকক্ষণ বাদে পেছন থেকে ফিরে যখন সামনের দিকে তাকালাম আমি দেখলাম
আমার সাইকেলের ঠিক 1 থেকে 2 হাত দূরে একদম কাছাকাছি একটা মেয়ে ঘোমটা পরে দাঁড়িয়ে আছে। আমি কিছুই বুঝতে পারলাম না, ঘোমটা পরিহিত অবস্থায় এই মেয়েটা কে। মেয়েটার গা থেকে এক ধরনের ওই ঘ্রাণটাই আসছে যে ঘ্রাণটা আমি পাচ্ছিলাম, মানে এই মেয়েটাই সম্ভবত পারফিউমটা দিয়েছে। আমি তখন মেয়েটার দিকে লাইট মারলাম। মেয়েটার গা থেকে এমনিতেই এক ধরনের কিরণ বের হচ্ছিল, যদিও সেটা ছিল অমাবস্যার রাত, চারিদিকে কোনো আলো ছিল না। আমি লাইটটা মারতেই মেয়েটা আমার দিকে একটু মুখ উঁচু করে তাকালো। মেয়েটা আমাকে দেখতে পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কারণ ঘোমটার আড়াল থেকে তাকে আমি দেখতে পাচ্ছি না। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে। মেয়েটার হাত স্পষ্ট বোঝা যাচ্ছে, খুবই ফর্সা। আমি মেয়েটাকে দেখে বললাম যে আপনি এখানে কি করছেন, কোনো সমস্যা? মেয়েটা কোনো কথার জবাব দিল না। খানিকক্ষণ বাদে বলল কি যে আপনি কি আমাকে সামনে পর্যন্ত এগিয়ে দিতে পারবেন। আমি বললাম কি যে আপনার বাড়ি কোন গ্রামে, সামনে পর্যন্ত যাবেন আপনি একা এত রাতে এই বিরান জঙ্গলে কি করছেন। তখন রাত 9:30টার উপরে হবে, প্রায় 10টার কাছাকাছি। এবং রাত যেহেতু গ্রামের এলাকা সেহেতু রাত 10টা মানে অনেক রাত। আর যেহেতু অমাবস্যার রাত ছিল, চারিদিকে কোনো আলো নেই, অধিকাংশ বাড়ির লোকজন ঘুমিয়ে পড়েছে। মেয়েটি তখন বলল যে একটু বিপদে পড়েছি, আমি আমার খালার বাড়িতে গিয়েছিলাম, এখন বাড়িতে ফিরছি, কিন্তু কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছি না এবং কোনো গাড়ি ঘোড়া নেই, এদিক দিয়ে যেতে হয় মনে হয়, আপনি কি আমাকে একটু সামনের দিকে এগিয়ে দিবেন। মেয়েটার কথা শুনে ওর খানিকটা খটকা লাগলো। আমি বললাম কি যে আপনি একা একাই চলে যান, আপনার কথা শুনে আমার ভালো লাগছে না, আপনি নিশ্চয়ই। মেয়েটি তখন তার মুখের নাকাবটা মানে হচ্ছে গিয়ে যে শাড়ির ঘোমটাটা ছিল সেটা সরালো। মেয়েটির চোখ দুটো দেখা যাচ্ছিল, মুখে এক ধরনের নাকাব পড়া, চেহারা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। চোখ দুটো এত চমৎকার এবং গাঢ় নীল। আমি তার চোখের দিকে লাইট মারতেই সে চোখটা নিচে নামিয়ে নিল। তার চোখ দুটো একদম বিড়ালের মতো, এবং আমি তার চোখ দুটো দেখে কেমন যেন মায়ায় পড়ে যেতে লাগলাম। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে চলুন। তারপর মেয়েটি সেই শাড়ি পরিহিত অবস্থায় আমার সাইকেলের ক্যারিয়ারে চড়ে বসলো। আমি সাইকেলটা চালাতে লাগলাম। খানিকক্ষণ পথ যাওয়ার পরে একটা মোড় পড়ে, সেই মোড়ের ওখানে বিশাল এক বটগাছ আছে। বলে কি যে এখানেই রাখুন। সাধারণত ওই বটগাছের ওইখানে কোনো বাড়ি ঘর নেই এবং রাত্রেবেলাও কেউ যাতায়াত করতে ভয় পায়। বটগাছটা বিশাল, প্রায় 100-200 বছর পুরাতন বটগাছ হবে এবং অনেক জায়গা জুড়ে বিস্তৃত, এবং সেটা একটা ভিটার মধ্যে অবস্থিত, এবং সেই ভিটাটা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা মাঝে মধ্যে সেখানে যাই গল্পগুজব করার জন্য, বা ওই টুকটাক মইন বা ওরা সিগারেট খাওয়ার জন্য এখানে যায় বা দাঁড়ায়। তো আমি বললাম কি যে এখানেই নামবেন। মেয়েটা আগেই বললো কি যে হ্যাঁ এখানে নামবো এবং এখানেই আমার ঘর। তারপর আমি বললাম আপনার ঘর এখানে কোথায়। মেয়েটি তখন ইশারা দিয়ে ওই জঙ্গলটা দেখালো। আমি কিছু বুঝতে পারলাম না। জঙ্গলের ওদিকে হয়তো বাড়িঘর থাকতে পারে, এই সোজা কোনো বাড়িঘর, এই ভিটা পেরিয়ে সামনে একটা বাড়ি আছে, সেই বাড়ির কোথাও হতে পারে। মেয়েটি ওইখানে নেমে গেল। আমি সাইকেলটা টান দিয়ে চলে গেলাম আমার বন্ধু রাসিফের বাড়ির দিকে। রাসিফের বাড়িতে গিয়ে দেখলাম মইন, তারপরে পায়েল আর ওরা যারা এসেছে ম্যাক্সিমাম ওরা ঢাকা শহর থেকে বাইক নিয়ে এসেছে আর কি। এবং যেহেতু ওরা শহরে থাকে, আমরা শহরের কলেজে পড়াশোনা করি, আমি ম্যাক্সিমাম দিনই রাসিফের বাইকে করেই ভার্সিটিতে যাই এবং ভার্সিটি থেকে ফিরিও একই সাথে। তো সেহেতু রাসিফের সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব আছে। তারপর আমি ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে ছাদে দেখি তখন সমস্ত কিছুর তোড়জোড় একদম রেডি, ওরা বারবিকিউ করছে, সে সাথে অনেক কিছু করছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই মইন বলে উঠলো ওই যে এসেছে ভিক্ষুকের বলা। এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। তখন রাসিফ বলল কি যে মইন, তোকে বলেছি না তুই ওকে ওই সব কিছু বলবি না, তোর যদি ওইসব কিছু বলতে হয় তাহলে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। মইন সঙ্গে সঙ্গে রেগে গেল, বললো কি যে এই ভিক্ষুকের ছেলের জন্য তুই আমাকে বাড়ি থেকে বের হতে যেতে বলছিস। আমি বললাম যে মানুষের কদর দিতে জানে না তার সঙ্গে বন্ধুত্ব রাখার আমার কোনো ইচ্ছে নেই, তুই এখন এখান থেকে বেরিয়ে যা। এই কথা শুনে আমি বললাম কি যে থাক না, ও তো ঠিকই বলেছে, আমি তো একজন ভিক্ষুকের ছেলেই, তাই না, সব মিলিয়ে। তখন মইন রেগে গেল এবং বলল কি যে ঠিক আছে আমি চলে যাচ্ছি। ও তোড়ঘোড় করে বেরিয়ে যেতে লাগলো। আমি ওকে থামালাম, বললাম কি যে আরে ওর কথা কিছু মনে করিস না, তুই তো ঠিকই বলেছিস। ও বললো কি যে তুই আমাকে তুই করে বলছিস কিসের জন্য, তুমি করে বলবি, ঠিক আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমাকে তুমি করেই বলবো, তাও রাগ করো না। তারপর ওকে পায়েল থামালো এবং অন্যান্য বন্ধু বান্ধব থামানোর পরে ওরা কাজবাজ করতে লাগলো। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ বললো কি যে এতক্ষণ দেরি করে এসেছিস কিসের জন্য, যা কাজ কর। আমাকে সমস্ত কাজ বুঝিয়ে দিতে লাগলো এবং সবকিছু গুছিয়ে আমাকেই সমস্ত কাজ করালো। যদিও ততক্ষণে অনেকখানি কাজ করা হয়ে গিয়েছে এবং খাওয়া দাওয়ার পালা। সমস্ত কিছু রেডি করে আমি সবাইকে আগে খেতে দিলাম এবং সকলে খাওয়া দাওয়া শুরু করলো।
আমি যেহেতু একজনকে তো খাদেমদারি করতেই হবে, সেই খাদেমদারিটা আমিই করলাম। রাসিফ আমাকে বলল, তুই বয়। আমি বললাম কি যে ওরা খাক, সমস্যা নেই, খেয়ে দিয়ে তারপর তোরা গল্প সল্প কর, তারপর আমি খাবো না। হ্যাঁ। সবাই খাওয়া দাওয়া শেষ করলো এবং খাওয়া দাওয়া শেষ করার শেষে দেখলাম আমার জন্য সামান্য কিছু খাবারই বেঁচেছে। আর যেহেতু সকলে বেশি বেশি করে খেয়েছে, মঈন তারপর পায়েল ওরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পারে না, যার কারণে আমার জন্য ওরা তেমন খাবার রাখেনি, বেশি বেশি করেই খেয়েছে। রাসিফ বলল কি যে আমি বলেছিলাম না যে একসাথে খেয়ে নে, আর তোর ভাগেরটা আলাদা করে রাখিস না কিসের জন্য। আমি বললাম কি যে এখানে এসেছি, সবার সঙ্গে দেখা হয়েছে, গল্প করেছি, এটাই ঢের, এর থেকে আর বেশি কি চাই বল। তারপর ওরা সবাই ওই পাশে গিয়ে গিটার বাজিয়ে গল্প করতে লাগলো এবং গান করতে লাগলো। যে খাবারগুলো ছিল সেগুলো আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে সমস্ত কিছু এক কোণায় করছিলাম, ঠিক তখনই পাশে থেকে একটা মেয়ে কণ্ঠ আমাকে বললো কি যে এই যে আপনার নাম কি? আমি বললাম কি যে আমার নাম দিয়ে কি করবেন? তখন আমি মেয়েটিকে বললাম যে আমার নাম আজাদ, আপনি? মেয়েটি তখন বলল কি যে আমার নাম রাকা। আমি বললাম রাকা আবার কেমন নাম? আমি মেয়েটির চেহারার দিকে আচমকা তাকিয়ে সত্যি অবাক হয়ে গেলাম। আমার চোখ ছানা বড়া হয়ে গেল। মেয়েটি দেখতে অসম্ভব রকমের রূপবতী এবং সেই সাথে সে আমার দিকে এমনভাবে ড্যাপ করে তাকিয়ে আছে। আমি বললাম কি যে কি ব্যাপার, এরকমভাবে তাকিয়ে আছেন কিসের জন্য? মেয়েটি বলল কি যে আপনিও তো আমার দিকে ড্যাপ করে তাকিয়ে আছেন, ব্যাপার কি বলুন তো? আমি তখন বললাম আপনি দেখতে অসম্ভব রকমের সুন্দরী এবং সুন্দরী মেয়েদের প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে আমার জন্য, সেজন্য আমি আপনার দিকে এরকমভাবে তাকিয়ে আছি। আপনি এত সুন্দর কেন? আমি মেয়েটার সঙ্গে ফ্ল্যাট করতে লাগলাম। মেয়েটা তখন বলল কি যে আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন তাই আমি সুন্দর, আপনাদের মানুষের মতো ওরকম না, তবে সুন্দর, আমাদেরকে এরকমভাবে বানিয়েছে। আমি বললাম মানে বুঝলাম না। মেয়েটি তখন বলল মানে বুঝতে হবে না, আপনি এখানে কি করছেন, কাজ করছেন? আমি বললাম হ্যাঁ, এই যে আজকে পার্টি করলাম, টুকটাক যেসব জিনিসপাতি ছিল সেগুলো গুছিয়ে রাখছি। তারপর আমি তড়িঘড়ি করে সেই জিনিসগুলো গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে মেয়েটির সঙ্গে গল্প করতে লাগলাম। ওরা ওই পাশে গল্প সল্প করছিল এবং আড্ডা দিচ্ছিল, গান গাইছিল সবাই মিলে, এবং আমি মেয়েটির সঙ্গে গল্পগুজব করছিলাম এই পাশে। সম্ভবত ভেবেছি হয়তো রাসিফ বা মঈন বা ওদের কোনো বন্ধু বান্ধব হবে যারা কিনা পার্টিতে এসেছে, কিন্তু খাবার দেওয়ার সময় তো দেখলাম না। তখন হয়তো ওরা ভেতরে ছিল, কারণ পায়েল এবং আরেকটা বান্ধবী ছিল আমাদের, ওরা পরে এসেছে, সম্ভবত ওদের সঙ্গে এসেছে। আর মেয়েটা হয়তো অসুস্থ হতে পারে, সেজন্য হয়তো ভেতরে ছিল। আমি বললাম কি যে আপনার নাম তো রাকা, এমন কিসের জন্য? মেয়েটি তখন বলল আমাদের এখানে নাম এরকমই হয়। মেয়েটির লম্বায় অনেক উঁচু, প্রায় আমার সমান হবে। সেই সাথে মেয়েটির বডি গঠন খুবই সুন্দর এবং খুবই সুন্দর দিকে তাকে। এরকম সুন্দর একটা মেয়ে আমার সঙ্গে কথা বলছে, আমার ভেবেই অবাক লাগছে। আমি রাসিফের ড্রেসগুলো পরেছি বলে মেয়েটি ভুল করছে না তো যে আমি কোনো বড় লোকের ছেলে? বা আমি মেয়েটির সঙ্গে গল্প করতে লাগলাম। যেহেতু মেয়েটি আমার সঙ্গে গল্প করছিল, সেহেতু তার সঙ্গে গল্প করতে করতেই আমার সময় কাটছিল। বেশ খানিকক্ষণ গল্প করার পরে অনেকটা রাত পেরিয়ে গেল। কতক্ষণ পেরিয়েছে বলতে পারবো না, তবে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। আমি এখানে এসেছিলাম 10:30টার দিকে এবং খাওয়া দাওয়া শেষ করতে করতে 12:30টা বেজেছে। মেয়েটার সঙ্গে পার্সোনাল সব জিনিস আলাপ করতে করতে প্রায় 3টা 3:30 বেজে গেল। ততক্ষণে গিয়ে দেখি ওরা ছাদের ওপরেই বিছানা করে ঘুমিয়ে পড়েছে। এমনকি মঈনের পাশে পায়েল খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। দেখে বললাম কি যে আজকালকার মেয়েদের কি হয়ে গিয়েছে, এরকম ভাবে পরপুরুষের সঙ্গে এসে ঘুমিয়ে আছে। যদিও পায়েল আমাদের ব্যাচমেট হলেও ওর সঙ্গে তেমন আমার যোগাযোগ নেই বা কথাবার্তা হয় না, ওরাই ভালো বন্ধু আর কি। আমার সাথে তো আর মিশবে না, আমি ভিক্ষুকের ছেলে, এটাই মনে মনে ভাবছিলাম। তখন সেই মেয়েটি যার নাম কিনা রাকা ছিল, রাকা বলল কি যে আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে রেস্ট করুন, বোধহয় অনেকটা ক্লান্ত আপনি। আমি মেয়েটিকে বলেছি যে আমার বাবা ব্যবসা করে এবং সেই সাথে আমার বাড়িতে কে কে আছে সমস্ত কিছু, এবং ওর ব্যাপারেও বলেছে। ওর বাবাও একজন বড় প্রভাবশালী এবং সেই সাথে ওদের পরিবারেরা সবাই অনেক বেশি ভালো ভালো পজিশনে আছে। সব মিলিয়ে আমি বুঝতে পারলাম যে মেয়েটি অনেক বড়লোক ঘরের মেয়ে এবং নিশ্চয়ই রাসিফের কোনো বন্ধু, নিশ্চয়ই মঈনদের বন্ধু হবে। আমাদের ক্লাসে তো কখনো দেখিনি, সম্ভবত অন্য কোথাও থেকে এসেছে। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। আমি এর সামনের দিকে তাকিয়ে পেছন দিকে ফিরেই দেখলাম মেয়েটি আর সেখানে নেই। আমি চমকে গেলাম, কি ব্যাপার, মেয়েটি এখানে নেই কেন, হঠাৎ করে কোথায় গেল? আমি খুঁজতে লাগলাম, রাকা রাকা আপনি কি এখানে আছেন? এরকম করে সকলে দেখি ঘুমিয়ে পড়েছে। আমি রাকাকে আর খুঁজলাম না। আমিও এসে পাশের একটা মেঝেতে একটা গামছা পেতে শুয়ে পড়লাম। যেহেতু গরমকাল ছিল, হু করে বাতাস বইছিল, ঘুম বেশ ভালোই হবে। পরের দিন সকালবেলা উঠে দেখি সকলে চলে গিয়েছে, আমি একাই মরার মতো ঘুমাচ্ছি।
আমি রাসিফকে বললাম কি যে রাসিফ তাহলে আমি চলে যাই। রাসিফ তখন জেগেছিল, একদম সকাল 7:30 8টা বাজে তখন। তখন রাসিফ বলল আচ্ছা ঠিক আছে তুই যা, আর ওদের কথা কিন্তু কিছু মনে করিস না, ঠিক আছে? আমি রাসিফকে জিজ্ঞেস করলাম আচ্ছা রাকাকে? রাসিফ বলল কি যে কই রাকা বলে তো কেউ নেই। আমি বললাম কি যে তোর বেটা মজা করছিস নাকি, কালকে কে কে এসেছিল? তখন রাসিফ বলল আচ্ছা বন্ধু আমি কালকে তোর সাথে কথা বলি, আজকে তো অনেক ক্লান্ত দেখছিস তাই না, তুই কালকে আবার আসিস, ঠিক আছে? সন্ধ্যাবেলা আমরা আড্ডা দিব না এখানে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি সাইকেলটা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসেই দেখি আমার মায়ের সাথে বাবার ঝগড়া লেগেছে। নিয়মিত এইসব দেখতে হয়, সব মিলিয়ে এইসব নিয়ে আর পারি না। ঝগড়া লাগার বিষয়বস্তু হচ্ছে গিয়ে বাড়িতে আজকে চাল ডাল নেই, খাবার হবে কিসে? আমার ছোট 2 বোন রয়েছে এবং বড় একটা বোনকে বিয়ে দেওয়া হয়েছে। মোট 3 বোন এবং আমি একা। আমার আব্বা আমার উপর চিল্লাতে লাগলো, বলল কি যে নবাবজাদা হয়েছে, রাতভর বাড়িতে থাকে না, কই কই দিয়ে বেড়ায়, আর ভিক্ষা করে আমাকে খাওয়াতে হয়। আর কত, আর তো পারি না, কোনো একটা চাকরি বাকরি দেখে এবার আমাকে উদ্ধার কর। আমি বললাম আব্বা চাকরি বাকরি কি আর চাইলেই পাওয়া যায়? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। সব মিলিয়ে সংসারের হালটা এবার আমাকেই ধরতে হবে সেটা বুঝতে পারছি। আমি দ্রুত গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কারণ রাত্রে খুব ভালো ঘুম হয়নি। ঘুমিয়ে হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে রাকা আমার স্বপ্নে এসেছে এবং সে এসে আমাকে বলছে চলো আমরা ঘুরতে যাই। আসলেই ঘুম ভেঙে আমি মনে মনে ভাবলাম যে কি ব্যাপার, কালকেই রাকা মেয়েটার সঙ্গে আমি গল্প করলাম আর আজকেই তাকে নিয়ে স্বপ্ন দেখলাম, তাহলে কি রাকাকে নিয়ে আকাশ কুসুম কল্পনা করার চিন্তা করেছি নাকি? রাকা হচ্ছে খুবই সুন্দরী এবং রূপবতী একটা যুবতী মেয়ে, তার প্রতি যে কোনো পুরুষ মানুষ তাকালি ভালোবেসে ফেলবে। কিন্তু আমার ভয় একটাই যে রাকারা তো নিশ্চয়ই বড়লোকের মেয়ে, তাহলে রাকা কেন আমার সঙ্গে প্রেম করবে? নিশ্চয়ই আমার সঙ্গে প্রেম করতে চাইবে না। ওকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে এবং ওকে ইমপ্রেস করার জন্যই কিন্তু আমি ওকে ওই সমস্ত কথা বলেছি। আমার বাবা যে একজন ভিক্ষু ওকে সেটা কিন্তু রাকা জানে না এবং আমি কিন্তু তাকে জানাইনি। তারপর পরের দিন ওই দিন হচ্ছে কি সন্ধ্যার দিকে আমি সাইকেলটা নিয়ে আবার চলে গেলাম রাসিফদের বাড়িতে। রাসিফদের বাড়িটা বিশাল এবং ওইখানে বেশিরভাগ সময় ওর আব্বা থাকে না, হয়তো বিদেশে কোনো ব্যবসার কাজে থাকে। ওর মা আবার আমাকে খুব পছন্দ করে, কারণ ওর মায়ের সমস্ত কাজবাজ আমি করে দেই এবং যত ধরনের কাজ আছে ওর মা আমাকে দিয়ে করিয়ে নেয়। যদিও স্নেহ করে সেজন্য আমি নিজে থেকেই সমস্ত কিছু করি, যদি জোর জবরদস্তি করে করতো তাহলে হয়তো বিষয়টা ভিন্ন ছিল। যাই হোক, সন্ধ্যার পরে যাওয়ার পর আন্টি আমাকে স্যুপ খেতে দিল, তারপর নানান ধরনের ফাস্টফুডের খাবার খেতে দিল। এখানে আসলে আন্টি আমাকে যত্ন করে খাওয়ায় এবং রাতের খাবার খেয়ে আমি রাসিফের রুমে চলে গেলাম এবং রাসিফ বলল চল ছাদে যাই। ছাদে গিয়ে রাসিফ এবং আমি সিগারেট খেতে লাগলাম এবং দুজনেই খাচ্ছিলাম। হঠাৎ করেই আমি খেয়াল করলাম রাকা দূর থেকে আমাকে ইশারা করে ডাকছে। ওই সময় রাসিফের একটা ফোন আসলো, বললো কি যে আমি নিচে যাচ্ছি, তুই আসবি? আমি বললাম কি যে তুই যা, আমি শেষ করে আসছি। তখন অর্ধেকটা সিগারেট আমার হাতে ছিল, আমি একটা টান দিয়ে নিচে ফেলে দিয়েই তারপর চলে গেলাম সেই মেয়েটার কাছে। আমি বললাম কি যে আরে আপনি এখানে? তখন রাকা বলল কি যে আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো, আমি তো এখানেই থাকি, তবে আপনি ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। এবং এরকম করতে করতে মেয়েটার সঙ্গে আমি গল্প করতে লাগলাম। মেয়েটা আমাকে তার বাড়ির কথা বলতে লাগলো এবং সে কি করে সেসব কিছু বলতে লাগলো। আমিও সমস্ত কিছু বানিয়ে বানিয়ে বলতে লাগলাম। আমার এরকম বিজনেস আছে, আমার বাবা বিজনেসম্যান এবং সব মিলিয়ে আমাদের বেশ ভালো জমি জমা আছে, মানে বানিয়ে বানিয়ে যতখানি ইমপ্রেস করা যায় সেসব কিছু বলতে লাগলাম। খানিকক্ষণ বাদে রাসিফ উঠে আসলো, উঠেছে বললো যে কিরে বেটা তাড়াতাড়ি নিচে আয়, তাড়াতাড়ি বাড়িতে যাবি না? রাত কয়টা বাজে হুঁশ আছে? আমি বললাম কি যে আজকে না যাই, শোন আমি এখানে একটু থাকি। তখন ও বলে কি যে কার সঙ্গে কথা বলছিস তুই? আমি বললাম কি যে এই কারোর সাথে না। এই বলে স্বামীর দিকে তাকিয়ে দেখি রাখা সেখানে নেই। আশ্চর্য ব্যাপার, মেয়েটা কোথায় গেল? এই মেয়েটা অদ্ভুত অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। যে রাসিফ চলে গেল অমনি আবার ফিরে দেখি মেয়েটা ছাদের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে এবং আমি বললাম কি যে আপনি ওইখানে কীভাবে গেলেন? তখন মেয়েটা বললো কি যে সেটা তোমার ভাবতে হবে না। তারপর আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে। তারপর তারপর কি অবস্থা? আমি তাকে সমস্ত কিছু বলতে লাগলাম, সব বানিয়ে বানিয়েই বলছিলাম। এরকম করে গল্প করতে করতে যে কখন রাত 3টা কাছাকাছি বেজে গেল আমি নিজেও বলতে পারবো না। উপরে বিছানা পাতা আছে, আমি সেই বিছানার উপরে শুয়ে পড়লাম ওকে বিদায় দিয়ে। হঠাৎ করেই রাত 3টার পরে মানে ফজরের আজানের খানিকক্ষণ আগে আমার ঘুম ভেঙে গেল। আমার কেন যেন মনে হচ্ছিল আমার পায়ের কাছে কেউ বসে আছে। আমি ঘুম ভেঙে উঠে দেখি কেউ সেখানে নেই। রাকার প্রতি যে আমার অন্যরকম একটা টান চলে এসেছে সেটা আমি বুঝতে পারছি। এরকম করে প্রায় আরও 3-4 দিন, প্রায় 2 সপ্তাহ ধরে 3-4 দিন আমি ওর বাসায় থাকলাম রাত্রেবেলা। কারণ হচ্ছে মইন আমাকে তেমন কিছু বলবে না, তবে মইনের বাবাকে নিয়ে হচ্ছে ভয়।
তিনি আবার আমাকে একদমই দেখতে পারেন না। ভিক্ষুকের ছেলে বলেই হয়তো দেখতে পারেন না যে তার মতো এরকম বড়লোক এবং প্রাক্তন চেয়ারম্যানের একজনের ছেলের সঙ্গে আমি মিশছি, এটা আবার সে দেখতে পারে না। আমি ওইদিন গিয়ে দেখতে পেলাম তার বাবা বারান্দায় বসে আছে। আমি ভাবলাম আজকে বোধহয় আর যাওয়া হবে না, এবং সম্ভবত রাকার সঙ্গে কথা বলা হবে না। রাকা মনে হয় রাসিফের কাজিন টাজিন হবে, কারণ এর আগে তোকে কোথাও কখনো এখানে দেখিনি। আমি ও খালামাকে জিজ্ঞেস করলাম যে রাসিফের কোনো কাজিন টাজিন আছে কিনা। বলল কি যে হ্যাঁ একজন আছে, মাঝে মধ্যে এখানে আসে, দুদিন আগেও তো এসেছিল। সম্ভবত অন্য কোনো কাজিনের কথা বলেছিল সে, কিন্তু আমি রাকার সঙ্গে মিস্টেক করে ফেলেছিলাম। যাই হোক, আমি বুঝতে পারলাম যে এটা হয়তো ওদেরই কোনো কাজিন টাজিন হবে, সেটাই ভেবেছিলাম। তবে এটা যে ভিন্ন কোনো কিছু হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমি রাসিফকে বললাম কি যে বন্ধু, তোর বাপ এসেছে, এখন আমি যাই রে, তোর বাপ যদি দেখে আমাকে। ওর সঙ্গে গেটেই দেখা হয়েছিল, আমি বাড়ির ভিতরে আর গেলাম না। ওর বাপের সঙ্গে দেখা হলে নানান ধরনের কুয়ে কথা বলে আমাকে বিভ্রান্ত করে এবং সবকিছু বলে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। ভিক্ষুকের ছেলে, হ্যান ত্যান, ভিক্ষাবৃত্তি করে চলি, এইসব আর কি। আমি বললাম কি যে যাই রে, তোর সঙ্গে ভার্সিটিতে দেখা হবে, কালকে ভার্সিটি খোলা আছে না, কালকে যাওয়ার সময় আমাকে নিয়ে যাস, ঠিক আছে? এই কথা বলে আমি এখান থেকে চলে আসলাম। পরের দিন সকালবেলা গুছিয়ে টুছিয়ে রাসিফ দেখি আমার বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ও বললো কি যে চল। আমি উঠে বসলাম। আমি রাসিফকে জিজ্ঞেস করলাম, কি রে তোর কোনো কাজিন আছে নাকি রে সুন্দরী? তখন ও বললো কি যে কেন, দেখেছিস নাকি আমাদের বাড়িতে? আমি বললাম কি যে আরে না না, তেমন কিছু না। তখন ও বললো কি যে আরে দেখে থাকলে বল, আমার একটা সুন্দরী কাজিন আছে, কয়েকদিন আগে এসেছিল, খুব সুন্দরী। তোকে দেখে পছন্দ করবে কিনা জানি না, তবে যদি পছন্দ করে এবং তোরা প্রেম করতে পারিস তাহলে বলে কয়ে কিন্তু তোর সঙ্গে বিয়ে দিয়ে দিব। তুই ছেলেটা মন্দ না, তোকে আমার খুব ভালো লাগে। তুই একদম সহজ সরল এবং সৎ, কোনো মিথ্যা কথা বা এই সমস্ত কিছু বলিস না এবং সবসময় সৎ থাকার চেষ্টা করিস, এবং তোর মধ্যে সরলতা অনেক বেশি। এটা দেখি তোকে আমার এত ভালো লাগে। আমি মনে মনে ভাবলাম যে তোর কাজিনের সঙ্গে যা করেছি সেটা শুনলে তুই আর এসব বলতি না, এটাই মনে মনে ভাবছিলাম। যাই গাড়ি চলতে শুরু করলো। তারপর আমি বললাম কি যে আরে না না, তেমন কিছু না, এমনিতেই বললাম, আন্টি বলছিল তাই আমি বললাম আর কি। যাই হোক, ওইদিনকে ভার্সিটি শেষ করে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর থেকেই আমার সাথে ঘটতে লাগলো আজব ঘটনা, কারণ প্রায় দিনই আমি কিন্তু রাসিফদের বাড়িতেই কাটাতাম। ওই দিন ছিল হচ্ছে গিয়ে রাসিফদের বাড়িতে প্রায় 4 থেকে 5 দিন না যাওয়ার পরের সময় আর কি। প্রায় 5 দিন রাসিফদের বাড়ির ওই ছাদে যাইনি আমি, এবং রাকার সঙ্গেও কথা বলিনি। রাকাকে আমার এত পরিমাণ ভালো লাগতে শুরু করেছিল যে ওর সঙ্গে কথা না বলতে পেরে আমার একদমই ভালো লাগতো না, যার কারণে এই 2 সপ্তাহের প্রায় 10 দিনই আমি রাসিফদের বাড়িতে কাটিয়েছি এবং ওর সঙ্গে রাত্রে থেকেছি নানান ধরনের উসিলা দিয়ে। যাই হোক, ওই দিন রাত্রেবেলা আমি আমার নিজের ঘরের একদম কুঠিরে একদম কোণার দিকে শুয়েছিলাম। আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরের বেড়াটা একদম পাটকাঠির বেড়া দিয়ে তৈরি, ওপরে টিনের ছাদ, আর নিচে নিচে মাটির ঘর, মানে হচ্ছে মাটি দিয়ে ডোয়া তৈরি, এবং সেই সাথে একটা খাট রয়েছে। সেই খাটও কোনো সময় ভেঙে পড়বে আল্লাহ জানে, চৌকি টাইপের। আমি সেখানেই ঘুমাই। আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করেই রাত 1টার দিকে আমার ঘুম আচমকা ভেঙে গেল। আমি খেয়াল করলাম আমার রুমটা সেই সুগন্ধি দিয়ে ভরে গিয়েছে, যে সুগন্ধিটা আমি সেদিন সেই রাস্তায় পেয়েছিলাম, এবং সেই সুগন্ধিটা আমি রাকার গায়ে মাঝে মধ্যে পাই এবং রাকার শরীরে থেকে মাঝে মধ্যে আসে। আমি আচমকা উঠে বসে পড়লাম। কি ব্যাপার, আশেপাশে কি কোথাও রাকা এসেছে? সত্যি সত্যি আমার কেন যেন ডোপামিনটা অনেক বেশি রিলিজ হচ্ছিল মাথা থেকে। মস্তিষ্কের নিউরনে অন্যরকম একটা শব্দ খেলছিল। এটা কি ভালোবাসার শব্দ নাকি অন্য কিছু? আমি রাকার প্রতি একটা অন্যরকম টান অনুভব করতে লাগছিলাম। আমি জিজ্ঞেস করতে লাগলাম যে রাকা, রাকা তুমি কি এখানে আছো? কিন্তু কেউ কোনো কথা জবাব দিচ্ছিল না। আমি উঠে চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কাউকে পেলাম না। গন্ধটা তখনও তীব্র ছিল। সেই গন্ধ আমার কাছে এত ভালো লাগছিল, খানিকক্ষণ বাদে খেয়াল করলাম সেই গন্ধটা মিলিয়ে গেল। তবে আমার স্পষ্ট মনে আছে যে আমার পায়ের কাছে কেউ একজন বসেছিল, সেদিনকার মতো, যেদিনকে আমি রাসিফদের বাড়ির ছাদে বসেছিলাম। কিন্তু আচমকাভাবে কোথায় চলে গেল, জিনিসটা উধাও হয়ে গেল কিভাবে? আমার কোনো কিছু মাথায় ঢুকছে না। মনে হয় এটা আমার হ্যালোসিনেশন ছিল। আমি রাকাকে বোধহয় সম্পূর্ণরূপে ভালোবেসে ফেলেছি। এই কারণেই হয়তো রাকা আমার মনের মধ্যে এরকম ভাবে মিশে আছে। যাই হোক, ওদিন আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাত্রেবেলা ঠিক একই কাহিনী। আমি অর্ধেক রাতে ঘুম থেকে উঠে দেখি ওরকমভাবে রাকা আমার রুমের ভেতরে পায়ের কাছে বসে আছে। আমার এমনটা মনে হতে লাগলো। জিনিসটা হ্যালোসিনেশন ছিল কিনা সত্যি ছিল আমি বলতে পারবো না। তবে আমি ঘুম থেকে উঠে দেখি সত্যি সত্যি রাকা আমার পায়ের কাছে বসে আছে। সেই সুন্দর চুল অন্ধকারে দেখা যাচ্ছে,
বাইরে অনেকটা জ্যোৎস্না ফুটেছে। যেহেতু অমাবস্যা কাটিয়ে জ্যোৎস্নার সময় এসেছে, সেহেতু বাইরে অনেকটা জ্যোৎস্না ফুটেছে এবং সেই জ্যোৎস্নার আলোতেই আমি রাকাকে দেখতে পাচ্ছি। এবং রাকাকে আমার স্পষ্ট মনে হচ্ছে যে এটা রাকাই। তার সুন্দর চুল, সেই সুন্দর শাড়ি পরা এবং সেই সাথে তার গায়ের সেই সুঘ্রাণ। আমি তখন তাকে বলতে লাগলাম যে, রাকা, তুমি এখানে কেন এসেছো? তখন রাকা বলল কি যে, আমি তোমাকে দেখার জন্য এসেছি। সত্যি সত্যি একটা কণ্ঠ আমার কানের কাছে বেজে উঠল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তখন রাকা বলল কি যে, এটা কি সত্যি? আমি বললাম, কি সত্যি? তুমি বলো, তুমি কি সত্যি এখানে এসেছো? রাকা বলল কি যে, হ্যাঁ, আমি সত্যি এখানে এসেছি। তারপর আমি বললাম যে, কিভাবে? আমার ঘর তুমি কিভাবে চিনলে? আমার বাড়ি কিভাবে চিনলে? রাকা তখন বলল, আমি তো তোমাকে জনম জনম ধরে চিনি, বহু বছর ধরে চিনি। আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর আচমকা আমি উঠে লাইট জ্বালাতেই দেখলাম রুমের ভিতরে কিচ্ছু নেই। কিছুই বুঝতে পারলাম না। আমার রাকার সঙ্গে প্রায় 1 সপ্তাহ খানিক দেখা হয় না। ওর সঙ্গে দেখা করাটা জরুরি, কিন্তু কিভাবে দেখা করবো কিছুই বুঝতে পারছি না। কেন যেন রাকার প্রতি একটা টান অনুভব করতে গিয়ে এক প্রকার সিগারেট খাওয়ার নেশাই ধরে পড়েছে আমার। তারপর আমি পরের দিন সন্ধ্যার পরে, মানে হচ্ছে প্রায় 11টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের পাশের এখানে একটা ভিটার আগে একটা মাচালি আছে। সেই মাচালির উপর বসলে এক সাইডে ভিটা এবং অন্য সাইডে মাঠ, এবং সেখান থেকে হু হু করে বাতাস আসে। যেহেতু চৈত্রের সময় ছিল, প্রচণ্ড গরম ছিল। আমি সেখানে বসে সিগারেট খেতে লাগলাম। খানিকক্ষণ বাদে সেই স্মেলটা বাতাসের সঙ্গে মিশিয়ে আমার কাছে আসতে লাগলো। আমি খেয়াল করলাম মাচালির ওপরে পাশে কেউ একটা বসে আছে। আমি আচমকা ভয় পেয়ে বুকে থু থু নিলাম। তারপর আমি ভালো মতো খেয়াল করে দেখলাম এটা আর কেউ নয়, এটা হচ্ছে রাকা। আমি বললাম যে, রাকা, তুমি এখানে কিভাবে আসলে এত রাতে? আচ্ছা, তুমি কি গত রাতে কি আমার বাসায় এসেছিলে, আমার রুমের মধ্যে? রাকা তখন বলল, হ্যাঁ। আমি শুনে সত্যি অবাক হলাম। আমি বললাম যে, রাকা, আমি একটা বিষয় নিয়ে সত্যিই খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। বিষয়টা তোমাকে বলে দেওয়া উচিত, এবং এটা আমি আর নিতে পারছি না। রাকা তখন বলল যে, কি সেটা বলো তো? আমি বললাম যে, আসলে আমি তোমাকে যেসব বলেছিলাম সেসব সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। আমি কোনো ব্যবসায়ীর ছেলে না, বা কোনো বড়লোকের ছেলেও নয়। আমি সাধারণ একজন ভিক্ষুকের ছেলে, যে কিনা ভিক্ষাবৃত্তি করে আমাকে লালন পালন করেছে, এবং এই যে ভিক্ষার টাকা দিয়েই আমি এই পড়াশোনা করছি। এটা তোমাকে বলে দেওয়া উচিত, তাই আমি বললাম। এখন বলে দিয়ে আমি খুবই হালকা অনুভব করছি। রাকা তখন বলল কি যে, তোমার এই সততা এবং সরলতাই আমাকে মুগ্ধ করে, এবং তুমি খুব ভালো একটা ছেলে। এই কারণেই আমি তোমাকে আজকে কিছু কথা বলতে এসেছি। তুমি সত্যি রাগ করবে না তো? আমি তখন বললাম, একদমই রাগ করব না। তখন রাকা বলল কি যে, আসলে তুমি আমাকে যেটা ভাবো আমি সেটা না। আমিও তোমার সঙ্গে একটু মিথ্যা কথা বলেছি, আর তুমি কিন্তু আমাকে সম্পূর্ণরূপে জিজ্ঞেস করোনি, তা আমি বলিও নি। আসলে আমি কোনো মানুষ নই। আমি এই কথা শোনার পর বললাম, মানুষ নই মানে? তাহলে তুমি কি? তাহলে তুমি কি কোনো বিদেশি? মেয়েটি অসম্ভব রকমের সুন্দরী ছিল, এই কারণে বিদেশির উপমা দিলাম। তারপর ও আমাকে বলল কি যে, আমি একটা জিনের মেয়ে, মানে পরী বলতে পারো। এই কথা শুনে আমার সত্যি ভয়ে একদম আকেল ঘুম অবস্থা। আমি তখন তাকে বললাম কি যে, কি বলছো এসব? তুমি পরী মানে? সেই জন্যই বোধহয় আচমকা গায়েব গায়েব হয়ে যেতে, আমার রুমে আসতে, বা এগুলো কি সত্যি ছিল? তখন মেয়েটি বলল কি যে, হ্যাঁ, এটা সত্যি ছিল। আর আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম। তারপর তোমার সঙ্গে যখন মিশতে লাগলাম, তোমার সরলতা এবং সমস্ত কিছু দেখে আমার তোমার প্রতি মুগ্ধতা বেড়েই চলেছিল। আর তোমার সেদিন পার্টিতে ওরা যখন তোমাকে খারাপভাবে নানান ধরনের কথা বলছিল, তখন আমার কেন যেন খারাপ লাগছিল তোমার প্রতি। এই কারণেই তোমার সঙ্গ দেওয়ার জন্য, বা তোমার মন যাতে খারাপ না হয়, সেদিনই আমি তোমার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলাম, এবং ওই দিনই তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। এই কথা বলার পর আমি বললাম কি যে, তোমার সঙ্গে আমার প্রথম দেখা কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর তুমি আমাকে কিভাবে বা চিনতে পারলে, বা আমার সঙ্গে কিভাবে বা আসলে আর কি? ওই দিনই তো আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম, ওর আগে তুমি আমাকে কিভাবে দেখলে? তখন রাকা বলল কি যে, তুমি আগে বলো যে আমাকে তুমি ভয় পাচ্ছ না। আমি তখন বললাম যে, না, আমি সত্যি তোমাকে ভয় পাচ্ছি না। এবং রাকা আমার হাতটা শক্ত করে চেপে ধরল। রাকার হাতটা ছিল একদম বরফের মতো শীতল। সে আমার হাতটা চেপে ধরার সঙ্গে সঙ্গেই আমার কেন যেন শরীরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। ততদিনে তো আমি রাকাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সে একজন মানুষ হোক বা পরী, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তাকে ভালোবাসি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তারপর রাকা আমাকে বলল যে, তুমি যখন সাইকেল চালিয়ে ওই বিরান জায়গাটা দিয়ে যাচ্ছিলে, আমি তখন ওই জায়গা দিয়েই পাস করছিলাম। তুমি আমাকে যে বটগাছের এখানে নামিয়ে দিয়ে এসেছো না,
আমাদের গোত্র বহু বছর ধরে এখানে বসবাস করে। আমি মূলত আমার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিমের দিকে একটু যাত্রা করছিলাম। উদ্দেশ্য ছিল আমার খালা বাড়ি। তবে যাত্রা পথে তোমার সরলতা এবং এরকম সুবোধপূর্ণ চেহারা দেখে আমার কেন যেন ভালো লেগে যায়। আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি। নিচে নেমে এসে তারপর তোমার পিছু নিতে শুরু করি, কিন্তু আচমকা তুমি পিছন দিকে তাকাও এবং তখন আমি তোমার সামনের দিকে গিয়ে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলাম। দেখে তুমি ভয় পাওনি এবং আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কে। তোমার সাহসিকতা দেখেও আমার অনেক ভালো লেগেছে তোমাকে, এবং সেই সাথে তোমার সরলতা, তোমার এরকম মুগ্ধ চেহারা। তারপর আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম যে আমাকে একটু সাহায্য করুন, তখন তুমি কোনো চিন্তা না করেই আমাকে কিন্তু রিস্ক নিয়ে আমার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে গিয়েছিলে। কারণ আমি কি জিনিস, কোনো ভূত প্রেত কিনা, সেসব বিষয় কিন্তু তুমি যাচাই বাছাই করোনি। তুমি আসলে বেশ সহজ সরল। তারপর আমি যখন তোমার পিছু নিলাম, তুমি আমাকে ওইখানে যখন নামিয়ে দিলে এবং তুমি যখন ওই বাড়ির ছাদে গেলে, সবাই তোমাকে নিয়ে কি পরিমাণ ঠাট্টা তামাশা করছিল, ভিক্ষুকের ছেলে বলছিল। ওই সময় আমি বুঝতে পেরেছিলাম যে তুমি একজন ভিক্ষুকের ছেলে এবং খুবই দরিদ্র। সেই সময় থেকেই আমি তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, এবং কেন যেন কবে যে তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি বলতে পারবো না। যদিও মুখ ফুটে এই কথা আমি তোমাকে বলছি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমিও নিশ্চয়ই আমাকে ভালোবাসো, তাই না? আমি বললাম কি যে হ্যাঁ। এই কথা আমি মুখ ফুটে বলতে পারছিলাম না, কারণ আমি একজন ভিক্ষুকের ছেলে, অতি দরিদ্র। 2 বেলা খাবার জুটলেও 1 বেলা জোটে না, এরকম ধরনের ছেলে আমি। যদিও খুব কষ্ট করে পড়াশোনা করছি আমাদের পরিবারের ভাগ্য ফেরাবো বলে। পরিবারে অনেক সময় নানান ধরনের ঝগড়া হয়। আজকে রাতেও ঝগড়া করে ঘুমিয়েছি যে আমি চাকরি করছি না কিসের জন্য। এটা নিয়ে বাবার অনেক আক্ষেপ। আমার বাবার একটা হাত এবং একটা পা নেই। এটা নিয়ে সে ভিক্ষাবৃত্তি করে আমাকে এত বড় করেছে। আমার বড় বোন বিয়ে দিয়েছে এবং সেই সাথে ছোট 2টা বোন বড় হচ্ছে। এদের নিয়ে আমার চিন্তার শেষ নেই। সব মিলিয়ে যে আমি কি করবো সেটা আমি বুঝতে পারছি না রাকা। তখন রাকা বলে উঠল, শোনো, আজকে থেকে তোমার এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আজকে থেকে এই সমস্ত কিছু আমি আমার কাঁধে তুলে নিলাম। আমি বলেছি না যে আমি তোমাকে ভালোবাসি? এবং একটা জিনিস মাথায় ঢুকিয়ে রেখো, কোনো পরী বা জিন যদি কোনো মানুষের প্রতি আশিক হয়ে যায়, তাহলে সারা জীবন তাদেরকে তারা ছেড়ে যায় না। এতটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। আমি তখন বললাম, তুমি যে বললে তুমি একটা জিনের মেয়ে, যদি তোমার বাবা কোনোভাবে বুঝতে পারে যে তুমি আমার মতো একটা ফকিরের সঙ্গে প্রেম করতে এসেছো বা থাকছো, তাহলে তোমার বাবা কিছু বলবে না? তখন রাকা একটু হেসে বলল, আমার প্রেমিক পুরুষ, শোনো, আমাদের একটা বয়স আছে। ওই বয়সের পরে কোনো বাবা মা তার ছেলে মেয়েকে কোনোভাবে বাধা নিষেধ করে না। এই ধরো আমার বয়স 350 বছরের কাছাকাছি হবে। সব মিলিয়ে আমি এখন স্বাধীন। আমি আমার মতো করে চলি এবং আমার বাবা মার বলার কিছু নেই। আমার বাবা মা আলাদা থাকে, আমি আলাদা থাকি। সব মিলিয়ে এই হচ্ছে বিষয়। বয়সের কথা শুনে সত্যি আমি অবাক হলাম। বললাম কি যে এত বছর বয়স? তখন মেয়েটি আমাকে বলল, পরি মেয়েটি, যে জিনেদের বয়স এরকমই হয় এবং আমরা অনেক বছর বাঁচি। তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না। তুমি কি আমাকে ভালোবাসো, তাই না? তখন আমি বললাম কি যে হ্যাঁ, এবং আমিও তোমাকে ভালোবাসি। সব মিলিয়ে আমি তারপর ওকে জড়িয়ে ধরলাম বলতে ওই নিজে আমার কাছাকাছি এসেছে। তারপর নিজের অজান্তেই যে ও কখন আমাকে চুমু খেয়ে বসলো আমি নিজে বলতে পারবো না। রাতটা ছিল খুবই চমৎকার। ওই দিন রাতেই ওর সঙ্গে গল্প করতে করতে ওর কোলের উপর যে কখনই ওই বেঞ্চের উপর ঘুমিয়ে পড়েছে আমি বলতে পারবো না। সকালবেলা উঠে দেখি আমি বেঞ্চের উপর মাথা রেখে শুয়ে আছি। আমার মা আমাকে ডেকে বলে, কিরে বেটা, তুই এখানেই শুয়েছিলি? আমি বললাম কি যে হ্যাঁ, রাত্রবেলা এখানে এসে শুয়েছি যে আর বাসায় যেতে মনে নাই। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। গতকালকের ঘটনার কথা মনে হলো আমার কাছে। কি চমৎকার সেই রাত ছিল। আহ, কি চমৎকার! সত্যি আমি যে সত্যি রাকার প্রেমে পড়ে গিয়েছি এবং রাকা যে আমাকে ভালোবাসে এটা বলেছে, এটা শোনার পর আমার আনন্দের সীমা রইল না। আর আমি এতটুকু শিওর হলাম যে এটা রাসিফের কোনো কাজিন নয়, এটা একটা পরী, এবং পরীটা আমাকে চুজ করেছে। কি চমৎকার কথা! পরের দিন যখন রাসিফ ভার্সিটিতে যাওয়ার জন্য আমাকে বলল, আমি বললাম, বন্ধু, একটা চমৎকার ঘটনা শেয়ার করার আছে তোর কাছে, তুই সত্যি সত্যি শুনলে একদম চমকে যাবি। ও বলল কি যে কি বলিস, কি ঘটনা? তারপর আমি এবং রাসিফ দুইজনে বাইকে চলে গেলাম ভার্সিটিতে প্রথম ক্লাসে না গিয়ে চলে গেলাম ক্যাম্পাসের একটা জায়গায়। সেখানে গিয়ে আমি ওকে সমস্ত ঘটনা খুলে বললাম। রাসিফ তো শুনে অবাক, বলল কি যে কি বলিস, সত্যিই কথা? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, আমি আগে রাকার সঙ্গে কথা বলি। আমি তো ভেবেছিলাম তোর কোনো কাজিন টাজিন হবে, কিন্তু না, এটা একটা পরী মেয়ে এবং অসম্ভব রকমের রূপবতী। সত্যি তুই হচ্ছিস আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তোকে দেখাবো না তো কাকে দেখাবো? আমি আজকে রাকার সঙ্গে কথা বলে তারপর আমি ডিল ফাইনাল করে তারপর দেখাবো। গতকালকেই কিন্তু আমাদের প্রেম হয়েছে এবং ওই কিন্তু আমাকে বলেছে। তখন
রাসিফ বলল কি যে, সত্যি তোর ভাগ্যটা ভালো, যেন আরো ভালো হয়ে যায়, আমি সেটাই দোয়া করি, তুই যেন জীবনে অনেক সফল হোস। এই কথা বলার পর আমরা দুজন একে অন্যকে জড়িয়ে ধরলাম, কারণ ও আমার খুব ভালো বন্ধু এবং সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। যাই হোক, ওদিন আমরা ক্লাস আর করলাম না, এদিকে ওদিকে ঘোরাঘুরি করে বাড়িতে চলে গেলাম। সন্ধ্যার পরপরই আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশের ওই ভিটায়, কারণ ওইখানেই ও আসবে বলেছিল। সন্ধ্যার পরে ওর সঙ্গে আমি গল্প করতে লাগলাম এখানে বসেই। চৈত্রের হু হু করা বাতাস এবং সেই সাথে প্রেমিকার সঙ্গ কতই না ভালো লাগে। আমি ওর কোলে মাথা রেখে গল্প করতে লাগলাম এবং ও কিছুক্ষণ পরপর আমার ঠোঁটে কপালের সব জায়গায় চুমু খাচ্ছিল। কি চমৎকার বিষয়। আমাকে বললাম, আমার বেস্ট ফ্রেন্ড রাসিফের কথা তো তুমি জানোই, তাই না? ও আমাকে কত সুন্দর করে সাপোর্ট করে। ও বলল কি, হ্যাঁ রাসিফ খুবই ভালো ছেলে। আমি বললাম, আমি কোনো কিছু রাসিফকে না জানিয়ে থাকতে পারি না, আমি তোমার কথা রাসিফকে বলে দিয়েছি, ও অবশ্য কাউকে বলবে না, ও তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। তখন রাকা বলল কি যে, আমার সঙ্গে দেখা করতে চেয়েছে, আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে এসো। কেন যেন আমি রাকাকে যাই বলতাম ও তাই শুনতো এবং আমাকে তাই করতে বলতো। এরকম সুন্দর প্রেমিকা জীবনে যে আমি পাবো সেটা কোনোদিন ভাবতে পারিনি। তারপর রাকার সঙ্গে গল্প করতে করতে আবার আমি সেখানে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা মা এসে আবার আমাকে ওঠালো, বলল যে তুই এখানে ঘুমানোর অভ্যাস করে ফেলেছিস। আমি বললাম, মা ঘরে কি গরম দেখেছো, এই গরমের ভিতরে ঘরে ঘুমানো যায়, তারপর তোমাদের ঘরে নাই বিদ্যুৎ, ফ্যান, এরকম একটা জায়গায় আমি ঘুমাবো কি করে? এই জন্য এখানে এসে ঘুমাই পড়ি, খুব ভালো ঘুম হয়। তবে এখানে যে কেউ এসে ঘুমানোর মতো সাহস করবে না, পাশেই বিরাট এক বিরান জঙ্গল এবং এই পাশে মাঠ, এরকম একটা জায়গায় এসে ভয়েই তো কেউ ঘুমাবে না। তবে আমি যে এখানে বসে প্রেম করছি সেটাই তো মা জানে না, সেই জন্যই হয়তো তেমন কিছু বলে না। যাই হোক, পরের দিন আমি রাসিফকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। রাসিফের আমাদের বাড়িতে শোয়ার কথা ছিল আর কি, শোয়া তো না, আমাদের বাড়িতে এসে রাসিফ রাতেরবেলা খাওয়া দাওয়া করলো। আমাদের বাড়িতে এই সমস্ত কিছু জায়গায় মেশা আবার রাসিফের বারণ ছিল, ওর বাবাই নিষেধ করে দিয়েছে। তবে রাসিফ এসব বিষয় মানত না, ও একদম ছিল পিওর মাটির মানুষ। ও যখন রাকার সঙ্গে দেখা করলো ও সত্যিই অবাক হয়ে গেল, কারণ রাকা ছিল অসম্ভব রকমের সুন্দরী একজন যুবতী এবং রাকার সঙ্গে দেখা করে সত্যি ও বলল কি যে, ভাবি আপনি যে কি সুন্দর, মাশাআল্লাহ, আমি দেখে সত্যি আমার চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। রাসিফের মুখ থেকে ভাবি ডাকটা শোনার পরে রাকার কেন যেন মনটা খুব ভালো হয়ে গেল এবং রাসিফ বলল কি যে, ভাবি আজকে আমি যাই, আপনাকে দেখার এতটুকু ইচ্ছে ছিল, বাড়িতে না গেলে আব্বা ভীষণ বকবে। তারপর বেশ খানিক্ষণ গল্প করে রাসিফ চলে গেল। আমি এবং রাকা গল্প করতে লাগলাম। খানিক্ষণ বাদে রাকা বলল কি যে, চলো তোমাকে আজকে আমি একটা জায়গায় নিয়ে যাই, আমার খুব পছন্দের জায়গা, একদম চারিদিকে ফুলের বাগান আছে, ফল ধরে আছে, খুব চমৎকার জায়গা, যাবে? আমি বললাম কি যে, হ্যাঁ তুমি নিয়ে গেলে কেন যাব না। তারপর রাকা আমাকে সাথে করে তার সেই জগতে নিয়ে গেল, মানে সে যেখানে ঘোরাফেরা করে, সে যেখানে নিয়ে গেল খুব সুন্দর একটা পুকুর আছে, পুকুরের চারপাশে খুব সুন্দর ফুলের বাগান। আমি এবং রাকা দুজনে পুকুরে গোসল করলাম। কি সুন্দর সেই মুহূর্ত ছিল, আমার দিনকাল এরকম করে খুব ভালোই কাটছিল। আমি রাকার সঙ্গে পুকুরে গোসল করে ওই দিন রাকার সঙ্গেই ওইখানে খাওয়া দাওয়া করলাম। রাকা নিজে হাতে রান্না করেছে কিছু এবং সেটা নিয়ে এসেছে এবং সেটা আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি খাওয়া দাওয়া করে রাকার সঙ্গেই ওকে জড়িয়ে ধরেই ওই ফুলের বাগানেই ওখানে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার সেই ফুলের বাগানেই ঘুম ভাঙলো। আমি রাকাকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। আমি বুঝতে পারছিলাম না এখান থেকে আমি বাড়িতে যাব কিভাবে, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আমি দেখলাম কি যে ওইখান থেকে সামান্য একটু দূরে ছোট্ট একটা কুঠিরের মতো জায়গা আছে, সম্ভবত রাকাই তৈরি করেছে জায়গাটা। আমি সেই কুঠিরের মতো জায়গায় ঢুকতেই ভিতরে দেখলাম একটা বৃদ্ধা বসে আছে। বৃদ্ধা আমাকে দেখে চোখ বড় বড় করে আমার দিকে এগিয়ে আসলো এবং আমার গলা শক্ত করে চিপে ধরলো। বললো কি যে, তুই কে এবং তুই এখানে কেন এসেছিস? তোকে দেখে তো মানুষের বাচ্চা মনে হচ্ছে, তুই এখানে কিভাবে আসলি? আমি কোনো কিছুই বলতে পারছিলাম না। সে আমাকে শূন্যে উঠিয়ে ফেললো। সঙ্গে সঙ্গেই রাকা এসে বললো, আহা দাদি কি করছো? ও আমার কথা বলার পর আর দাদি আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বললো কি যে, ও এই ছেলে কে? এই ছেলেকে তুই এখানে কেন নিয়ে এসেছিস? তখন দাদিকে রাকা সমস্ত কিছু খুলে বলল এবং ওদের ভাষায় বলল। আমি কিছু বুঝতে পারছিলাম না, আমি বেশ খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। রাকা তখন দ্রুত আমাকে ধরে তার বুকের ভিতরে চেপে ধরলো। বললো কি যে, ও আমার হচ্ছে গিয়ে স্বামী বলতে পারো, ওকে আমি বিয়ে করব। এই কথা বলার পর দাদি খানিকটা রেগে গেল এবং বললো কি যে, একজন মানুষকে? তারপর দাদি খানিকটা স্বাভাবিক হলো, বললো কি যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অবশ্য তোর এক চাচা ছিল, সেও তো একজন মানুষকে বিয়ে করেছিল, সব মিলিয়ে তোরা যা ইচ্ছা তাই কর, সমস্যা নেই, তবে ছেলেটা দেখতে ভালো আছে। যাই হোক, দাদিকে প্রথমে যেরকম রাগান্বিত দেখেছিলাম, পরবর্তীতে তিনি খানিকটা স্বাভাবিক হয়ে গেলেন। তারপর রাকা আমাকে দিনের বেলা সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখালেন। এরকম করে প্রায় 3 দিন আমি সেখানে ছিলাম এবং 3 দিন সে আমাকে সমস্ত জায়গা জমি এবং সমস্ত কিছু ঘুরিয়ে দেখালো।
তারপর দাদি বলল কি যে, তোদের এরকম থাকা উচিত হবে না, আমার মনে হয় তোদের বিয়ে করে ফেলা উচিত, এবং সেটা এখনই এখানেই। আমি বললাম কি যে, এখনই এখানেই? তখন রাকা বলল কি যে, কেন কোনো আপত্তি আছে? আমি বললাম, না তেমন কোনো আপত্তি নেই, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। তারপর দাদি দুজন জিন ডাকলেন। সেই জিনরা ছিল দেখতে ভয়ানক এবং পিচাসের মতো। তারা দুজন আমাদের বিয়ে পড়ালেন এবং জিনেদের মোতাবেক আমি রাকাকে বিয়ে করলাম। বিয়ে করে ওই দিন রাত্রেবেলায় আমার ওইখানে ওই একটা কুটিরের মতো জায়গায় আমাদের দুজনের বাসরঘর হলো। প্রথমবারের মতো আমি কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম। রাকার শরীর ছিল একদম দুধের মতো নরম এবং সেই সাথে মোমের মতো। আমি রাকাকে আদর করছিলাম, আর এত ভালো লাগছিল কেন বুঝতে পারছিলাম না। সম্ভবত প্রথমবার এই জন্যই। আর রাকার মতো এরকম সুন্দরী একটা মেয়েকে যখন আদর করছিলাম তখন বিষয়টা ভালো লাগারই কথা। যাই হোক, এর পরের বিষয়গুলো আপনারা না শোনেন। তারপর আমি সকালবেলা উঠে দেখি আমি সেখানে উলঙ্গ অবস্থায় শুয়ে আছি এবং রাকা সেখানে নেই, কোথাও একটা গিয়েছে। আমি রাকাকে বললাম যে, রাকা, আমাকে বাড়িতে ফিরতে হবে, আব্বা নিশ্চয়ই চিন্তা করছে আমার জন্য, কয়েকদিন আমি বাড়িতে ফিরি না। রাকা তখন বলল, তুমি বিগত 3 সপ্তাহ বাড়িতে যাও না, প্রায় 21 দিন পাওয়ার হয়েছে, আর তুমি চিন্তা করো না, তোমার জায়গায় আমি অন্য কাউকে সেখানে রেখে দিয়ে এসেছি, আর তুমি বাড়িতে গিয়ে দেখতে পারবে তোমার বাড়ি ঘর ধরে নকশা একদম বদলে গিয়েছে। আমি বললাম, আমি কিছু বুঝতে পারলাম না। তখন ও বলল কি যে, আমাদের একটা জিন তোমার রূপ ধরে ওইখানে তোমার সাথে বসবাস করছে আর কি, তোমার পরিবারের সাথে, আর ওই জিনটাই তোমাদের পরিবারের সমস্ত কিছু পরিবর্তন করে দিবে, তুমি চিন্তা করো না। এটা চিন্তা করার পরে আমি বললাম কি যে, কি? আমি তো জানি না, চলো তো গিয়ে দেখে আসি। রাকা তখন বলল, আজকে না, কালকে যাব, ঠিক আছে? আজকে আমার এখানে একটু কাজ আছে, তবে তোমাকে আমি নামিয়ে দিয়ে আসতে পারি, তুমি সমস্ত কিছু দেখে আসো, তারপর না হয় আবার এখানে চলে এসো। আমি সেখানে গিয়ে সত্যি সত্যি অবাক হয়ে গেলাম। রাকা যখন আমাকে সেই ভিটার কাছে নামিয়ে দিল সন্ধ্যার দিকে, আমি সেখানে গেলাম। গিয়ে দেখি আমাদের যে কাঁচা ঘরটা আছে সেই ঘরটা একদম পাকা হয়ে গিয়েছে, আর আমার রূপ ধরে যে জিনটা সেখানে ছিল সেই জিনটাই এসব করেছে, এবং সেই এই সমস্ত কিছু পাকা করা বা অর্থ সম্পদ জোগাড় করা, যা কিছু করা এই 21 দিনের মধ্যেই সে এগুলো করেছে, এবং আমাদের বাড়িটা যে কোনো বড়লোকের বাড়ি থেকেও কম কিছু হয়ে যায়নি। আমি রাসিফকে সমস্ত কিছু বললাম। রাসিফ বলল যে, কি করেছিস বেটা, তুই 21 দিন আর এতদিন আমি একটা জিনের সঙ্গে ঘুরেছি, আমার ভয় লাগছে। আমি বললাম, রাসিফ শোন, আমার রাকা যতদিন আছে ততদিন তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি ভেবেছি তোকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব, মানে আমি যেখানে থাকি। তখন রাসিফ বলল কি যে, তুই সবসময় ভালো থাকিস, আমি চাই তুই সবসময় ভালো থাক। আর এই কয়েকদিন তাহলে আমি একটা জিনের সঙ্গে ভার্সিটিতে ক্লাস করেছি, সেই জন্যই ওকে একটা ভিন্ন ভিন্ন লাগছিল। ও কেন যেন ক্লাসে গিয়ে সকলের সঙ্গে ভিন্ন হয়ে কথা বলতো। তারপর ও সেদিনকে মঈনকে যে একটা আছাড় মেরেছে, মঈনের সঙ্গে ফাজলামি করছিল। ও মঈনকে ধরে এমন শিক্ষা দিয়েছে যে মঈন ওর কাছে আর ভিড়তে চায় না। আমি বললাম কি যে, ভালোই করেছে। সব মিলিয়ে আমার সমস্যা যেরকমভাবে সমাধান হয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার ভাগ্যটা আসলে এরকমভাবে পরিবর্তন হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। এরকম করে ভার্সিটির 4 বছর রাসিফের সঙ্গে কেটে গেল। তারপর মাস্টার্স ডিগ্রি করার জন্য রাসিফ চলে গেল বিদেশে, এবং আমি আমার বাবাকে তখন কাজ করতে দিতাম না। আমার পরিবারের সচ্ছলতা একদম ফিরে এসেছিল। বাবা তখন বসে বসে খেত। ছোট 2 বোনের বিয়ে দিয়ে দিয়েছিলাম, আর মায়ের সমস্ত চিকিৎসা বা সমস্ত কিছু আমিই করাতাম, এবং আমি কোথায় থাকতাম সেটা আমার বাবা জানতো না। ইভেন আমি একটা পরীকে বিয়ে করেছি সেই বিষয়েও আমার বাবা মায়ের কোনো ধারণা ছিল না। সব মিলিয়ে ওই আমাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে, এবং আমি এখন যেখানে আছি সেটা পরীর দেশেই, এবং ওর ঘরেই আমি থাকি, এবং ওর সঙ্গে আমি বসবাস করছি। আমি মাঝে মধ্যে বাড়িতে যাই এবং বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে দেখা করে আসি। বাবা মা জানে আমি ঢাকায় গিয়ে বড় কোনো চাকরি করছি, এবং সেই চাকরির টাকা দিয়েই আমি তাদের লালন পালন করছি। আজকে আমার স্ট্যাটাস অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। বাড়িতে আসলে সকলে এখন আমাকে ভিক্ষুকের বাচ্চা বলে না, এখন আমাকে ভিক্ষুকের ছেলে বলে অপমান করে না। আমার অবস্থার পরিবর্তন হয়েছে শুধুমাত্র ডাকার জন্য, এবং ভাগ্যটা যে এভাবে বদলে যাবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি, এবং এরকমভাবেই আমি বসবাস করছি। আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমি ঢাকার সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারি, এবং আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম ঘটনা পেতে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।